দর্শক স্বাগত জানাচ্ছি নিয়মিত আয়োজন এই সময় অনুষ্ঠানে, সাথে আছি আমি এম এ আনিস। বছরের আরেকটি মাস শেষ হওয়ার পথে, দুই দিন পরে শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। আর এই রমজান মাসকে ঘিরে দ্রব্যমূল্যের মতো রাজনৈতিক উত্তাপ বাড়বে না কমবে তা নিয়ে আলোচনা আছে। তবে রাজনৈতিক নানা হিসেব নিকেশের মধ্যে নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে চার্জ গঠনের বিষয়টি নতুন মাত্রা দেবে। এছাড়া ইভিএম সংস্কারে অর্থ ছাড় নিয়ে অনিশ্চয়তায় নতুন করে চিন্তার খোরাক সৃষ্টি হয়েছে। আর এদিকে রাজনীতিতে না হলেও রাজপথে, সড়কে, মহাসড়কে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ব্যাপক প্রাণহানির ঘটনা। এসব বিষয় নিয়ে আমরা আজকে এই সময় অনুষ্ঠানে আলোচনা করব। আর আলোচনার জন্য স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি সুভাষ সিংহ রায়, রাজনৈতিক বিশ্লেষক। স্বাগত আপনাকে। আরও আছেন জনাব ইলিয়াস খান, সাবেক সাধারণ সম্পাদক, জাতীয় প্রেস ক্লাব। তো আমরা শুরুতেই আসলে বলছিলাম যে রাজনৈতিক উত্তাপ সামনে, রমজান মাস, তো সেটাতে আসলে কি হবে? রমজান মাসকে একটা মাস, সিয়াম সাধনার মাস, তো এই মাসে থাকার কারণে রাজনীতি কি একটু ভাটার সৃষ্টি হবে, নাকি না আরও চাঙ্গা ভাবে আরও রাজনীতির গতি প্রকৃতি এগিয়ে যাবে? আপনি জানেন যে গতকাল নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে চার্জ গঠন হয়েছে। তো এই চার্জ গঠনের ফলে দলীয় নেতা কর্মীদের মধ্যে আসলে প্রভাবটা কি তৈরি হবে বলে আপনি মনে করেন? আমি আপনাকে ধন্যবাদ এবং আমার সহ আলোচক দাদা এবং অনুষ্ঠান যারা দেখছেন। আমি প্রথম, আপনি যেটা বলেছেন রাজনীতি চাঙ্গা হবে, রাজনীতি তো রোজা কেন্দ্রিক চলে, সব দলেরই চলে, কিন্তু এক ধরনের ইফতার রাজনীতি, বিভিন্ন সংগঠনের নেতা কর্মীদের নিয়ে, পেশাজীবী থেকে শুরু করে নানা কিছু, এটি কিন্তু ইফতার পার্টি হয়ে থাকে, সেটা এক ধরনের রাজনীতি। এটা কিন্তু এবং 30 দিনই হয়, অন্য সময় কিন্তু ধরুন কর্মসূচি সব সময় যে থাকে তা কিন্তু না, কিন্তু রমজানে সহযোগী সংগঠন, পেশাজীবী সংগঠন, বিভিন্ন স্তরের মানুষ, বিভিন্ন লাইক মাইন্ডেড যারা আছে, বা এবং সবাইকে নিয়ে এক ধরনের প্রোগ্রাম হয়ে থাকে। যেহেতু যদি যথাসময়ে নির্বাচন হয়, তাহলে নির্বাচনের আর বাকি নেই, মাত্র 9 মাস বা তার কম বেশি একটু সময়। সুতরাং দুই দলের, যে বাংলাদেশের বড় দুই দল বিএনপি এবং আওয়ামী লীগের একটা রাজনীতি থাকবে। আর মামলা নিয়ে যেটা বলেছেন, এগুলো নিয়ে বিএনপি কর্মীদের মধ্যে ক্ষোভ আছে নিশ্চয়ই, কারণ বেগম জিয়াকে দীর্ঘদিন ধরে তাকে জেলে রাখা হয়েছে, যদিও তিনি এখন নির্বাহী আদেশে তার বাসায় অবস্থান করছে। এই মামলা নিয়ে কোনো কি বলে যে এক ধরনের অনাস্থা, অবিশ্বাস আছে, কারণ আমরা দেখেছি তার নামে মামলাটি হয়েছে 2007 সালে, তথাকথিত সামরিক বাহিনী ব্যাক সরকার, মানে এই প্রধানমন্ত্রীর নামে কিন্তু মামলাটি হয়েছিল। তিনি, এবং দেখবেন যে বেগম জিয়ার নামে তখন 60টি মামলা ছিল তার নামে করা হয়েছিল, এখন হয়েছে 37টি, এবং 2টি মামলায় তাকে 17 বছর জেল দেওয়া হয়েছে। এবং খুব বিস্মিত হবেন, লোয়ার কোর্টে যেখানে 5 বছর জেল দিয়েছে, আমরা সবসময় জানি যে লোয়ার কোর্টে যে সাজা দেয় সাধারণত আরও বড় কোর্টে গেলে সেটির সাজা কমে, কিন্তু তার ক্ষেত্রে কিন্তু বেড়েছে, 10 বছর হয়েছে। এবং প্রধানমন্ত্রীর নামে মামলা হয়েছিল 15টি, মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারের সময়, তার একটি মামলাও কিন্তু নেই। আর বেগম জিয়ার 60টি ছিল, সেটি হচ্ছে 37টি। তারপর কি দেখলাম, বিদেশের প্রধান বিচারপতিকে পালিয়ে যেতে হয়েছে, আমরা কিন্তু ভুলে যাইনি সেটা, এবং তার বিরুদ্ধে নানা অভিযোগ এখন আনা হচ্ছে। বাট আগে কিন্তু তার ব্যাপারে অনেক পজিটিভ কথা শুনেছি। আরেকজন বিচারপতি ছিলেন, আমি বিচারাঙ্গনের ব্যাপারে কোনো কথা বলছি না, আরেকজন বিচারপতি, একজন বিচারক, তিনি একটি মামলায় তারেক সাহেবকে খালাস দিয়েছিলেন, তাকেও কিন্তু দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। এবং তিনি আমাকে দেখিয়েছেন, আমার তার সঙ্গে মালয়েশিয়ায় দেখা হয়েছিল, যে তৎকালীন আইন সচিব, আল্লাহ ওনাকে ভেস্তে নসিক, উনি আর বেঁচে নেই, পিস্তল নিয়ে তার বাসায় গিয়েছে। সেই ভিডিও, সেখানে যে সিসিটিভি ছিল, সেই সিসিটিভিতে সেটি ধরা পড়েছিল কিন্তু। এবং ঢাকা মোতাহার সাহেব, আমি নামও বলে দিলাম। তো বিচারাঙ্গনের অবস্থা হচ্ছে এরকম। খালেদা জিয়ার চার্জ গঠন হলো, কি হবে না না হবে এটা তো সময় বলে দেবে। সুতরাং কর্মীদের মধ্যে তো এক ধরনের ক্ষোভ আছেই, তারা তাকে মুক্ত দেখতে চান, বেগম খালেদা জিয়াকে। বিএনপি যত নেতাকর্মী তারা মুক্ত দেখতে চান, কিন্তু তিনি মুক্তি পাচ্ছেন না। সে 18 সাল থেকে তিনি জেলে আছেন, সেটা তো অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি মনে করি সরকারের বোধোদয় হবে, এবং কোনো প্রকার পারসিকিউশন ছাড়া তার বিরুদ্ধে যে রায় হয়েছে,
তাকে যে জেলে বন্দি করে রাখা হয়েছে, এগুলোর একটা সমাধান হবে বলে মনে করি। এবং আগামী দিনে বাংলাদেশের গণতন্ত্র আরও উন্মুক্ত হবে এবং মানুষের জন্য সহনশীল গণতন্ত্র, মানুষ যেটা চায় যে ধরনের গণতন্ত্র, সুষ্ঠু নির্বাচন হবে। এই যে দিন দিন মারামারি কাটাকাটি রাস্তায় কর্মসূচি আজকে আসে আর বা পাল্টা কর্মসূচি আসে, এই সংস্কৃতি থেকে আমি আমাদের এই কর্মসূচি নিয়ে আপনার কাছে আবার বেরিয়ে আসবো। আসতে হবে। আমি একটু জনাব সুভাষ সিং রায়ের কাছে আসতে চাই। উনি বলেছেন যে মামলার কথা বলেছেন, যে মামলা আসলে নেতাকর্মীদের মধ্যে এক ধরনের পারসেপশন আছে যে এই মামলা নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্ব আছে, যে এটা মানে কতটুকু জাস্টিফাইড বা এই ধরনের দ্বিধাদ্বন্দ্ব আছে নেতাকর্মীদের। আপনি কি মনে করেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইলিয়াস খান ভাইকে আমার শুভেচ্ছা, ভালোবাসা, দর্শকদের প্রতি আমার ভালোবাসা রইল। মার্চ মাস হচ্ছে অগ্নিঝরা মার্চ বলি আমরা। এই মার্চ মাসে 7ই মার্চ, এই মার্চ মাসে 17ই মার্চ 1000 বছরের শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধুর জন্ম। এই মার্চ মাসে আমাদের স্বাধীনতার ঘোষণা। খুব গুরুত্বপূর্ণ এই মাস আমাদের জন্য। তা আমাদের আলোচনা যখন এই পাল্টাপাল্টি হয়, তখন অনেকগুলো তথ্যের ক্ষেত্রে বিভ্রাট দেখা দেয়। আমি আপনাকে যদি একটু খোলামেলাই বলি, যদিও প্রথমে ইলিয়াস খান ভাই একটা কথা বলেছেন, যদি যথাসময়ে নির্বাচন হয়। যথাসময়ে নির্বাচন না হওয়ার কোনো সুযোগ বাংলাদেশে এখন নাই। সেই প্রক্রিয়া অনেক আগেই বন্ধ হয়ে গেছে। 2007 সালে যে ইয়াজউদ্দিন, মঈনুদ্দিন, ফখরুদ্দিনের সরকারের কথা আমরা বলি, অনেকেই তো গতানুগতিকভাবে বলবার চেষ্টা করে যে -2 থিওরি, দুই নেত্রীকে মাইনাস করবার জন্যে যে ভয়ঙ্কর চক্রান্ত হয়েছিল বলা হয়। কিন্তু আপনি খেয়াল করে দেখুন তো, 16ই জুলাই আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রেপ্তার হন, অথচ তিনি কিন্তু ইমিডিয়েট পাস্ট গভর্নমেন্টের প্রাইম মিনিস্টার না। তার অনেক দিন পরে 5ই সেপ্টেম্বর বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে কিন্তু রাজপথ মানুষ দাঁড়িয়ে গেছে। কি হয়েছিল? এই ঢাকা শহরে 25 লক্ষ মানুষ শেখ হাসিনার মুক্তির দাবিতে স্বাক্ষর করেছিল। আপনি একজন বিদগ্ধ সাংবাদিক হিসেবে এগুলো আপনি অবহিত আছেন। এবং শেখ হাসিনার বিরুদ্ধে যে 15টি মামলার কথা বলা হয়, তার মধ্যে নাইকো দুর্নীতি মামলাও ছিল। কিন্তু এই মামলা যে উচ্চ আদালতে টিকবে না, তার প্রধান কারণ হচ্ছে 96 থেকে 2001-এর যে সরকার, শেখ হাসিনার প্রধানমন্ত্রীত্বের সরকার, সেই সরকারের সময় নাইকোর সাথে কোনো চুক্তি হয় নাই। 2001 থেকে 2006 সরকারের সময় চুক্তি হয়েছিল। এই যে 13,777 কোটি টাকার যে মামলা, সেই মামলা বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যখন করা হয়েছে, তখন শেখ হাসিনার বিরুদ্ধে আগে এই মামলাটি করা হয়েছে। অতএব এটা যে অযৌক্তিক এবং আইনের আশ্রয় নিলে টিকবে না, সেটাই প্রমাণিত হয়েছে। ইলিয়াস খান অনেক জানেন এবং বোঝেন, তারপরেও তিনি বললেন যে শেখ হাসিনার বিরুদ্ধে সমস্ত মামলা একটাও নাই। ঠিক 15টি মামলা ছিল। 15টি মামলা, 9টি মামলা উচ্চ আদালতে ফয়সালা হয়েছে। আর 4টি মামলা যারা মামলা করেছিল বাদী, তারা মামলা প্রত্যাহার করেছে। অতএব এগুলো বুঝতে অসুবিধা হয় না যে ওটা কি -1 ছিল না -2 ছিল। সেই প্রেক্ষাপটে এখন বলি যে আপনি আইনের শাসন প্রতিষ্ঠা করতে গেলে, গণতন্ত্রের রাজনীতিকে বিকশিত করতে গেলে আপনাকে অনেকগুলো রাজনৈতিক দলের অবস্থান থাকতে হয়। এবং একা কোনো সরকারি দল কিংবা একটি রাজনৈতিক দল এই গণতন্ত্রের চর্চাকে এগিয়ে নিতে পারে না। সুরাজনীতির প্রয়োজন। আমরা তো প্রায় সুশাসনের কথা বলি, কিন্তু সুরাজনীতির দিকে লক্ষ্য রাখি না। এবং এই কারণে আমি বলছি যে আমাদের এই যে বাংলাদেশের এগিয়ে যাওয়া, কেউ যদি একেবারে দলকানা না হয়, সবাই স্বীকার করবেন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই, আপন ভাই, ঠাকুরগাঁও পৌরসভার মেয়র ছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও পৌরসভায় একটি সভায় গিয়েছিলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই বক্তৃতায় বলছেন যে মাননীয় প্রধানমন্ত্রী, আপনি জানেন আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই, তারপরও আমি বিগত দিনে আপনার কাছ থেকে মেয়র হিসেবে যা যা চেয়েছি, আপনি তার চেয়েও অনেক বেশি দিয়েছেন।
এজন্য আপনার প্রতি আমাদের কৃতজ্ঞতা। তা দল যাবে, দল আসবে, এবং কিন্তু রাষ্ট্র সবার উপরে, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। আর বাংলাদেশের সংকটের জায়গা তৈরি হয়েছে, রাজনীতির বিভাজন তৈরি হয়েছে, এটা তো বোধ করি বলাই অপেক্ষা রাখে না বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মধ্য দিয়ে। এবং রাজনীতিতে এই যে অপরাজনীতির যে খেলা, সেই খেলাটা কিন্তু যারা খেলছে, যারা খেলেছে এবং যারা এখনও চক্রান্ত করছে, তারা কিন্তু আর সফল কাম হবে না। কারণে বাংলাদেশ এমন একটি, আমি এক জায়গায় শেষ করি, বাংলাদেশ এমন একটি জায়গায় পৌঁছে গেছে, বাংলাদেশ সমৃদ্ধির অগ্রযাত্রায় চলে গিয়েছে। 2006 সালে বাংলাদেশের জিডিপির পরিমাণ ছিল $71 বিলিয়ন, কেউ কেউ বলে $69 বিলিয়ন, আর এখন $460 বিলিয়ন 2 বছর আগেই পার হয়েছে। রপ্তানি ছিল বিএনপি শাসনামলে 2006 সালে $1288 কোটি, আর এখন $5288 কোটি, তাও 1 বছর আগের ঘটনা। তো এই যে বাংলাদেশের যে পরিবর্তন, মানুষের জীবনমানের যে উন্নয়ন, সেই উন্নয়নের পক্ষে যারা রাজনীতিতে থাকবে, তারাই কিন্তু বাংলাদেশের মানুষের কাছে টিকবে। অন্য কোনো স্লোগান দিয়ে, অন্য কোনো ধ্বংসাত্মক কার্যক্রম করে মানুষের মন জয় করা যাবে না। এটা যতটা দ্রুত বুঝবে, যারা বিরোধী দলের রাজনীতি এখন করছেন, সরকার পতনে আন্দোলন করছেন, যত দ্রুত বুঝবেন তাদের জন্য মঙ্গল, দেশের জন্য মঙ্গল। জি জনাব সুভাষ সিংহ রায়, আমি উন্নয়নের লেটেস্ট আজকে একটা রিপোর্ট এসছে যে ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্সে উগান্ডার চেয়েও বাংলাদেশ নিচে আছে। নিশ্চয়ই দাদাও দেখে আসছে কিনা আমি জানি না, যে 137টি দেশের মধ্যে 118তম বাংলাদেশ। আফ্রিকার দেশ উগান্ডা, যাকে আমরা একদম কি বলে যে পিছিয়ে পড়া দেশ হিসেবে উল্লেখ করি, তার চেয়ে নিচে বাংলাদেশ। কথার মধ্যে কথা বলা উচিত না, এটা এক ধরনের অশোভন ব্যাপার। না বলুন। আমি আপনাকে বলি, 2022 সালে সর্বশেষ যে জরিপ হয়েছে, সেই জরিপে বাংলাদেশ সুখী দেশের তালিকায় 7 ধাপ অগ্রগতি হয়েছে, গণতন্ত্রের সূচকে 2 ধাপ অগ্রগতি হয়েছে। আমি তো মুখে বলছি না, আপনি গুগলে এখন সার্চ করুন, আমি একটু আগে আমিও দেখেছি। অতএব বাংলাদেশের অগ্রগতি কিন্তু দৃশ্যমান। 24 ধাপ পিছিয়ে গিয়ে উগান্ডার নিচে গেছে আজকে। আমি যে তথ্য দিলাম সেই তথ্যটা আপনি বিবেচনা করুন। বাংলাদেশ তার আগের বছরের তুলনায় সুখী দেশের তালিকায় 7 ধাপের অগ্রগতি হয়েছে। কবে? এবার 2022 সালে। এরপরে আর তথ্য আসেনি, জরিপ আসেনি। আজকে এই মাত্র, এখন এই মাত্র। এটা তো 23 সাল, মানে 22 সালের কনটেক্সট। হ্যাঁ, 23 সালেরটা আরো অনেক পরে আসবে আর কি। তো এই ক্ষেত্রে আমরা আলোচনা করব, আমরা একটা বিরতি নিতে হচ্ছে। তবে আমার একটা প্রশ্ন, যে এই ক্ষেত্রে এই সুখী দেশ বা অসুখী দেশ বা যেটাই বলি, এই ক্ষেত্রে আমাদের রাজনৈতিক দলগুলোর ভূমিকা আসলে কি এবং কতটুকু প্রভাব ফেলে রাজনৈতিক দলগুলো, মানে মানুষের জীবন মান উন্নয়নের ক্ষেত্রে, মানুষের জীবনের সুখ স্বাচ্ছন্দ্যের ক্ষেত্রে, দেশের জনগণের মানুষের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য আসলে কোন দল কি ভূমিকা রাখে? আমি জনাব সুভাষ সিংহ রায়, এবং তাদের ভূমিকাটা আপনি খেয়াল করে দেখবেন, আবারও স্মরণ করতে হয় 1000 বছরের সেই শ্রেষ্ঠ বাঙালি, আমাদের 7 সাগরের ছাঁচামানিক বঙ্গবন্ধু শেখ মুজিবকে। তিনি 55 বছর 5 মাস 29 দিন বেঁচে ছিলেন। তিনি জীবনের 48% সময় রাজনৈতিক জীবনের, অর্থাৎ 32 বছর রাজনৈতিক জীবন যদি স্বাধীনতার আগে ধরি, 4 বছর পরে আমি বাদ রাখলাম, 36 বছর রাজনৈতিক জীবন তার। এই 32 বছর জীবনে তিনি 48% সময় রাস্তায় কাটিয়েছেন, এ প্রান্ত থেকে প্রান্তে গিয়েছেন, বাসে চড়েছেন, হেঁটে গিয়েছেন, নৌকায় চড়েছেন। 40% সময় তিনি জেলখানায় ছিলেন এবং মাত্র 12% সময় নিজেকে দিয়েছেন। 1314 দিন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন মাত্র। এবং তিনি যা করে থুয়ে গেছেন, আপনি বলছেন যে মানুষের জীবনমানের যে উন্নয়ন, এবং এই অল্প সময়ে তিনি লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রির মর্যাদা বাংলাদেশকে দিয়ে গেছেন। এটা অভূতপূর্ব একটি বিষয়। এই যে 9.1% জাতীয় প্রবৃদ্ধি, এটা আমরা এখনও ছুঁতে পারি নাই, বঙ্গবন্ধু যা করে থুয়ে গেছেন। আমি এখন একটা তথ্য দিই আপনাকে, শেষ করবো জায়গাটায়। আপনি প্রতি 5 বছর অন্তর মাথাপিছু জিডিপির প্রবণতা যদি দেখেন, 1972 সালে মাথাপিছু আয় ছিল $94। আমি দ্রুত শেষ করছি। 1975 সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের যেদিন শিকার হলেন, সেদিন ছিল মাথাপিছু আয় ছিল $278। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে কি আশ্চর্যজনকভাবে মাথাপিছু 1980 সালে হয়ে গেল $228, 1990 সালে, 85 সালে $245,
1990 সালে $306, অর্থাৎ ওই 1990 সালে প্রথম বঙ্গবন্ধুর রেখে যাওয়া $278 মাথাপিছু আয় স্পর্শ করলো। এরপর থেকে যতবার আওয়ামী লীগ ক্ষমতা এসেছে ততবার মানুষের মাথাপিছু আয় বেড়েছে, এখন তো $793। এই কোভিডকালীন সময়ে যদি আমাদের এরপরে সারা বিশ্বে আঘাত না আসতো, আমরা তো 8% উপরে প্রবৃদ্ধি অর্জন করে ফেলেছিলাম। এই যে বাংলাদেশের এই সমৃদ্ধির অগ্রযাত্রা, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তো প্রায় বলেন, তার বাবা স্বপ্ন দেখেছিলেন, জাতির পিতা স্বপ্ন দেখেছিলেন কোনো মানুষ গৃহহীন থাকবে না। আপনি দেখেন এত কিছুর মধ্যেও মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু লক্ষ লক্ষ মানুষের কিন্তু গৃহহীনকে গৃহ দিচ্ছেন। এটাই হচ্ছে মানুষের জীবনমানের উন্নয়ন। মানুষ তাকালেই এখন বোঝেন বাংলাদেশ এখন সমীহ আদায় করা দেশ। জি ধন্যবাদ। আপনি সেই জায়গাগুলোতে হিসাব করেন, তাহলে আওয়ামী লীগ যখন ক্ষমতা এসেছে তখন মানুষের জীবনমানের উন্নয়ন হয়েছে। জি ধন্যবাদ জনাব সুভাষ সিং রায়। একই প্রশ্ন আমার কাছে জনাব ইলিয়াস খানের কাছে, যে করতে চাই না, আমাদের স্বাধীনতার পর দেশটা কীভাবে স্টার্টিং হয়েছিল, মানুষ কত সুখে ছিল আমরা তো জানি। দুর্ভিক্ষ দেখেছে, গণতন্ত্রহীনতা দেখেছে, গণতন্ত্র হত্যা করা দেখেছে, মানুষের মাথা নিয়ে ফুটবল খেলা দেখেছে, দিনে দুপুরে মানুষ হত্যা দেখেছে, বহু কিছু দেখেছে। যাই হোক, সেই প্রসঙ্গ আর যেতে চাই না। মানুষের জীবনমান উন্নয়নে যে বাংলাদেশের বেসিক ডেভেলপমেন্টগুলো, এগুলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় শুরু। এই কারণে যে গার্মেন্টস বাংলাদেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় শুরু হয়েছে 78-এ, আমরা জানি নিশ্চয়ই। তারপরে যে জনশক্তি রপ্তানি, বিশেষ করে মধ্যপ্রাচ্যে, এটি কিন্তু তার সময় শুরু হয়েছে। তারপরে যে মেয়েরা যে বিনামূল্যে স্কুলে যায়, পড়তে পারে, এটি কিন্তু বেগম খালেদা জিয়ার আমল শুরু হয়েছে। বাংলাদেশের যে বৃক্ষরোপণ অভিযান, নিশ্চয়ই আমাদের মনে আছে, এখন আমরা বাংলাদেশের তাকাটা দেখবেন চারিদিকে সবুজ, এটি কিন্তু বেগম খালেদা জিয়ার আমলে শুরু হয়েছে। এবং আমাদের বিভিন্ন রাইটারদের বইতেও আমরা দেখেছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে এত শস্য হয়েছে, বৃষ্টি হয়েছে, দুর্ভিক্ষ হয় না, মানুষ সুখে ছিল। আর আমরা এখন সব ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছি। যেমন আপনি এখন কোনো আর্কাইভে গিয়ে যদি 72 থেকে 75-এর পত্রিকা দেখতে চান, তাহলে স্পেশাল পারমিশন নিতে হবে। আচ্ছা, আপনি আমার ঢাকা মনে হয় আমি ইউনিভার্সিটি- আমার প্রশ্নের উত্তর পেয়েছি, আপনাদের দুজনের কাছ থেকে পেয়েছি। আমি একটু অন্য প্রসঙ্গে যেতে চাই, রাজনীতিরই আরেকটি ধারা, যেহেতু রাজনীতির আলটিমেট গোল হচ্ছে নির্বাচন। তো নির্বাচন যদি আমরা ধরে নিই, সামনে নির্বাচন হয়তো ডিসেম্বর বা জানুয়ারিতে হবে, সেই নির্বাচনকে কেন্দ্র করে কাজ করে একটা নির্বাচন কমিশন। তো আজকেও নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে ইভিএম নিয়ে কথা বলা হয়েছে, এবং বলা হয়েছে যে আমাদের যে সব ইভিএম আছে, যদি টাকা ছাড় না করা হয় গভর্নমেন্টের পক্ষ থেকে, তাহলে সেই ইভিএম মেশিনগুলো আমরা ব্যবহার করতে পারবো না, বা ব্যবহার করলেও কতগুলো আসনে ব্যবহার করতে পারবো সেটাও আসলে সিদ্ধান্তের ব্যাপার বা সময় সাপেক্ষ ব্যাপার। তো সেটা নিয়ে একটা অনিশ্চয়তা কিন্তু রয়ে গেছে। তো ওনাদের এত আগ্রহ কেন? মাত্র 4টি দল বলেছে ইভিএম কর্তা, বর্তমান সরকারি দল এবং তার বসংবদ, তার আজ্ঞাবাহী, তার খুদ করে উচ্ছিষ্টভোগী 4টি দল বলেছে। 9টি দল নির্বাচন কমিশন তথাকথিত আলোচনায় যায়নি। যেগুলো দল গিয়েছে সবাই ইভিএম নিয়ে প্রশ্ন তুলছে। ওনাদের কেন এত আগ্রহ যে ইভিএম করতে হবে? এবং সরকারের প্রথম দিকে ব্যাপক আগ্রহ ছিল, কিন্তু কেন জানি না পরে তারা একটু একটু পিছু হচ্ছে বলে মনে হচ্ছে। নির্বাচন কমিশনের এত আগ্রহ করে ইভিএমের ফল তো আমরা দেখেছি। আজকেও আমি একটু আগে রিপোর্ট দেখে রাখলাম, কোথায় যেন গোপালগঞ্জে ইভিএম বক্স নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে। এর আগে কিন্তু কুমিল্লায় বোধ হয় ইভিএম, কুমিল্লা না, চিটাগাংয়ের বোয়ালখালী বা কোনো একটা জায়গায় ইভিএম বক্স নিয়ে পালিয়ে গেছে, তার বিরুদ্ধে মামলাও হয়েছে। তো ইভিএম নিয়ে ওনাদের তো আগ্রহ কেন? অধিকাংশ দল চাচ্ছে না যে না, ইভিএম বাংলাদেশে নির্বাচন করা সম্ভব না, নির্বাচন আমরা চাই না। তো ওনারা এত বারবার এত তাগাদা দিচ্ছে, এত চেষ্টা করছে কেন? এটি তো বোধগম্য না। যে দল, ম্যাক্সিমাম দল যেটা চায় সেভাবে তো নির্বাচন হওয়া উচিত। এটা তো সরকার যেভাবে চায় সেভাবে যদি ওনারাও চান, তাহলে তো অতীতের যে কয়েকটি প্রহসনের নির্বাচন হয়েছে, সেখানে যে নির্বাচন কমিশনার যারা ছিলেন তাদের মতো ভূমিকাই তারা পালন করেছে। তো ওনারা তো প্রথম দিকে এসে খুব ভালো ভালো কথা বলেছেন। যেমন প্রধান নির্বাচন কমিশনার, তাকে কিন্তু ভদ্রলোক মনে হয়, তিনি ভালো ভালো কথা বলেছেন। কিন্তু এইসব বিষয়ে তো সন্দেহ এখন আরও বেশি দানা বাঁধছে যে খুব ইভিএমের জন্য ওনারা চেষ্টা, ওনারা কি চান 14-18 সালের সে রাতের নির্বাচন আর ভোটারবিহীন নির্বাচন, সেগুলো চান? সেগুলো চাইলে তো বাংলাদেশ আর কোনোদিন চেঞ্জ হবে না। আমরা যে পরিবর্তনটা চাই, যেটা সুষ্ঠু নির্বাচন হোক, অনেক মানুষ আফসোস করে বলেন যে আমরা ভোট দিতে পারি না, একবার ভোট দিতে চাই, এই সুযোগ তারা পায় না। নতুন প্রজন্মে যারা ভোটার, ওনারা কি সেটি চান? এবং আমরা তো দেখি যে ইভিএম এই বিভিন্ন জায়গায় নির্বাচন হচ্ছে, নিশ্চয়ই আমাদের কারোর চোখে এড়িয়ে যায়নি, সেখানে ইভিএম ওকে ভোট দিচ্ছে, কিন্তু সেখানে একজন দাঁড়িয়ে থাকেন, কোন জায়গায় প্রেস করতে হবে সেখানে একজন লোক কিন্তু আওয়ামী লীগের একজন লোক দেখিয়ে দেন।
সুতরাং এই এত কি দরকার, এত টাকা পয়সা তারা কেন চাচ্ছেন? তারা রাজনৈতিক দলগুলোর ইচ্ছাকে প্রাধান্য দিবেন না, বেশি দলগুলো যেটা চায় সেটাই তো হওয়া উচিত নাকি? But, সরকার তো অর্থ ছাড় করেনি, বারবার তারা ইলেকশন আমি সরকারের বিরুদ্ধে ব্লেম দেই না, আমি বলেছি নির্বাচন কমিশন, তারা এত কেন আগ্রহী? যে আমি একই প্রশ্ন জনাব সুভাষ সিং রায়ের কাছে যেতে চাই, যে উনি বললেন যে 2018 সাল বা 14 সালের মতো নির্বাচন করার জন্যই কি ইসি এত তৎপরতা বা এই ধরনের আগ্রহ দেখাচ্ছে। আচ্ছা, আপনার প্রশ্ন সাথে সাথে আমি যদি বলি উত্তর দিই। আমি আমি আর ছোট্ট একটা আপনাকে তথ্য দিতে চাই, যে আজকে একটু আগে মার্কিন মানবাধিকার রিপোর্ট 2022, সেখানে বলা হয়েছে স্টেট ডিপার্টমেন্টের এটা, নানা অনিয়ম এবং অসঙ্গতির কারণে 2018 ডিসেম্বর নির্বাচন অবাধ এবং নিরপেক্ষ ছিল না, এরকম একটা রিপোর্ট তারা দিয়েছে। আপনি যদি সেই রিপোর্টের কথা উল্লেখ করেন, তাহলে সর্বশেষ যে জাতিসংঘের যে মানবাধিকার যে নির্বাচনটি হয়েছে, সেখানে বাংলাদেশ সবার সাথে প্রতিদ্বন্দ্বিতা করে কিন্তু আবার কিন্তু তারা সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। অর্থাৎ তথ্য কিন্তু অনেক কিছু দেওয়া যাবে, আমি অত তথ্যের সমারোহ করতে চাই না। একটা কথা খুব পরিষ্কার করে বলি, 2006 সালে যখন আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলের নেতা, তখন তিনি নির্বাচন কমিশনের সংস্কার নিয়ে একটা আন্দোলন করেছিলেন, আপনার নিশ্চয় মনে থাকবার কথা। এবং 11 দল তার সাথে ছিল, 11টি দল, আর ছিল গণফোরাম এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, এবং 32 দফা ভিত্তিক আন্দোলনটি হয়েছিল। সেই আন্দোলনে 32 দফার ভিতরে ছিল একটি অন্যতম দফা, এই জোট কিংবা আওয়ামী লীগ সরকার পরিচালনার দায়িত্বে আসলে ইভিএম পদ্ধতির নির্বাচন চালু করবে। অর্থাৎ আওয়ামী লীগ শুধু রাষ্ট্র ক্ষমতায় যেয়ে ইভিএমের কথা বলেনি, একেবারে সোজা সাপটা আপনাকে তথ্য টেপে দিয়ে রাখলাম। আর সংকটটা অন্য জায়গায়। সংকট হচ্ছে যে আমাদের বাংলাদেশের রাজনীতিতে সংকটের জায়গা শুরু হয়েছে কিভাবে জানি না, বলা ঠিক হবে না। কেন, আমার একটা হাতে একটা পত্রিকা আছে, প্রতিচিন্তা, এর সম্পাদক মতিউর রহমান, এবং 2014 অক্টোবর থেকে ডিসেম্বর সংখ্যার আমি 118 নম্বর পৃষ্ঠার কয়েকটি লাইন আপনার সামনে উপস্থাপন করি। এবং মোখলেসুর রহমান সিধু মিয়া, মশিউর রহমান জাদু মিয়া, জিয়াউর রহমানের সিনিয়র মিনিস্টার ছিলেন, তার সাক্ষাৎকার ছাপা হয়েছে 62 পৃষ্ঠার। 118 নম্বর পৃষ্ঠায় মোখলেসুর রহমান সিধু মিয়া বলছেন, যিনি বিবি রাসেলের বাবা, বলছেন জিয়াউর রহমান কিন্তু বাংলা লিখতে ও পড়তে জানতেন না। তিনি শেষের দিকে যা কিছু সই করতেন সেটা করতেন শুধু বাংলায় জিয়া লিখে। আপনারা যদি তার স্বাক্ষর করা ফাইল ইত্যাদি দেখেন তাহলে এই ব্যাপারটা লক্ষ্য করবেন। করাচিতে তিনি লেখাপড়া করেছেন, যৎসামান্য বাংলা বলতে পারতেন, বাংলা লেখাপড়া কিছুই জানতেন না। প্রথম থেকে তিনি বাংলায় যে বক্তৃতা দিতেন সেগুলো উর্দুতে লিখতেন, লিখে তারপর তাই দেখে ভাষণ দিতেন। এইটা 2014 সালের অক্টোবর থেকে ডিসেম্বর সংখ্যায়, না না অক্টোবর থেকে ডিসেম্বর সংখ্যার প্রকাশিত হওয়ার পরে বিএনপিপন্থী একজন বুদ্ধিজীবী, কেননা এই পত্রিকায় বিদগ্ধ জনেরা লেখেন, বিএনপি তো ব্যারিস্টার পণ্ডিত অভাব নাই, তারা একটা মানুষও এক লাইন তার প্রতিবাদ করেনি। রাজনৈতিক সংকটটা জায়গাটা শুকুন এখানেই, পার্থক্যটা এখানেই। একজন বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছে, উন্নয়নের সমৃদ্ধির অগ্রযাত্রা নিয়ে যাচ্ছে, যারা এই যে আমার কাছে একটা রিপোর্ট আছে 2003 সালে, আপনি দেখুন 2003 সালে শেখ হাসিনার সাথে দেখা করতে যায় যখন বিরোধী দলের নেতা, মার্কিন রাষ্ট্রদূত, বাংলাদেশের রাষ্ট্রদূত, তিনি ম্যারিয়ান পিটার্স, এবং তিনি বলেন শেখ হাসিনার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, তালিকা থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার দাবি, আওয়ামী লীগ প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রে যাবে। আপনার ঠিক মনে আছে ওই সময় বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্রের ফতোয়া দিয়ে বিশেষ নিবন্ধীকরণের ব্যবস্থা করেছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সমস্ত প্রবাসী বাঙালিদেরকে বিশেষ নিবন্ধনের দাবি করত। তখন এত নির্যাতন, এত নিপীড়ন আওয়ামী লীগের নেতাকর্মী সাধারণ মানুষের ওপরে, তারপরেও তিনি কিন্তু এটা প্রতিবাদ করেছেন এবং এটা মানেননি। এই যে ব্যাপারগুলো, এটাই হচ্ছে রাজনীতির মূল ধারা। অথচ কি দেখলাম 2013 সালে বেগম খালেদা জিয়া ওয়াশিংটন টাইমসে তিনি কলাম লিখলেন বাংলাদেশকে সাহায্য দিবেন না, অন রেকর্ড এখানে কিন্তু আছে। রাজনীতির পার্থক্যটা কিন্তু সেই জায়গায়, সেই পার্থক্যের জায়গাতে ঠিক করতে হবে বিএনপি কোন দিকে যাবে। বিএনপি কি প্রকৃত অর্থে রাজনীতির ধারায় যাবে, না এই যে নানান রকম ষড়যন্ত্র, নানান রকম এই সমস্ত গাল ভরা বলি এটাতেই যাবে? আপনি দেখেন স্লোগানের ভাষা কি, আপনি দেখেন ইউটিউবে দেখুন না স্লোগানের ভাষা কি, 75 হাতে আর গর্জে উঠুক আর একবার। স্লোগানের ভাষা কি, চশমা পরা বুবুজান, শেখ হাসিনাকে উদ্দেশ্য করে যে সমস্ত স্লোগান দেওয়া হয়, ইলিয়াস ভাইও তো খারাপ লাগার কথা।
বাস্তবতা কিন্তু সেখানে যাচ্ছে। না, 75 অতএব হাতিয়ার রাজনীতির পার্থক্যটা কিন্তু 15ই সেখানেই আগস্ট করে নিয়ে দিয়েছে, বলেনি। যে কারণে জনগণ এই সরকারের সাথে আছে, শেখ হাসিনার সাথেই আছে। তা না হলে 96 15ই ফেব্রুয়ারি ভোট ডাকাতির নির্বাচন, সেই নির্বাচনের পরে 1.5 মাসের বেশি ক্ষমতা থাকতে পারেনি বিএনপি সরকার। আর আজকে 14 বছর ধরে এই সরকার ক্রমাগতভাবে মানুষের উন্নয়ন করে যাচ্ছে। পার্থক্য জায়গাটা সেখানে, এটা ভাবতে হবে। আমরা ইলিয়াস খানের কাছে শুনে আসি। না, মেজর জিয়া তো উনি তো বাংলায় সুন্দর করে ভাষণ জনসভায় এগুলো ভাষণ দিচ্ছেন, আমরা নিয়ে দেখছি। আসলে বলার কিছু নেই। সিধু মিয়া কি বলেছেন, তার ভাষণ আমরা শুনেছি, হাজার হাজার ভাষণ শুনেছি। এবং যখন ভাষণটা বিদেশ বাজান হ্যাঁ বাজান এখন বাজান বাজাল কি শুনেন, উনি আরবি উর্দুর মতো বলেছেন। এগুলো আসলে মানুষকে ছোট অনেক চেষ্টা করা। জিয়র রহমানকে বঙ্গবন্ধু বীরোত্তম খেতাব দিয়েছেন, আর অমুক্তিযোদ্ধা রাজাকার তারা বলে জিয়র রহমান নাকি মুক্তিযোদ্ধা ছিলেন। 2003 সালে বঙ্গবন্ধুকে আপনি স্বাধীনতা পদক দিচ্ছেন, বুঝছেন? এই হচ্ছে হচ্ছে BNP এই হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি। কিছু লোক স্বীকার করতে চায় না, যে মেজর স্বীকার করতে চায় না যে প্রকৃত মুক্তিযোদ্ধা ছিলেন না। সেই বিতর্কে যাব না। আপনি কি প্রশ্নটা করেছিলেন? আমি ভুলে গেছি। জি, আমি আসলে বলেছিলাম যে আমি যেটা সুভাষ সিংহ রায়কে প্রশ্ন করেছিলাম যে মার্কিন আজকে একজন মুক্তিযোদ্ধার রিপোর্ট আপনি পড়েছেন যে তিনি মৃত্যুর পরে যে তাদেরকে যে সম্মাননা জানান সেটি নেবেন না, কারণ তার এলাকায় অনেক অমুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের তালিকাভুক্ত হয়েছেন এবং সেই কারণে তিনি মনে করেন তাদেরকেও যেহেতু মারা যাওয়ার পর স্যালুট দেওয়া হবে, রাষ্ট্রীয় সম্মান জানানো হবে, সুতরাং তিনি রাষ্ট্রীয় সম্মান নেবেন না। ডিসি সাহেবের কাছে, ওনার নাম দবিরুল ইসলাম, আপনি দেখেন ঠাকুরগাঁও একটা রিপোর্ট এসেছে। এই বাস্তবতা এই ব্যবসা বহুদিন চলেছে, কিন্তু আপনি এই ব্যবসা আর চলবে না, এই ব্যবসা আর চলবে না। এটা কোন সরকারের সময় চালু হয়েছে? মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় কারা করেছে সেটা তো অন্য আলোচনা। ওই প্রক্রিয়া 96 থেকে 2001 করে দিয়ে গেছে। হ্যাঁ, আগে এটা হচ্ছে, এই প্রক্রিয়া সব করে দিয়ে গেছে, সব করে রেখে করলো না কেন মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়? এখন একটা সরকার আসবে, একটা সরকার যাবে, ধারাবাহিক শোনেন, এখন 50 বছর বয়সী মুক্তিযোদ্ধা আছে 2000, কারা বানিয়েছে এসব? কারা? রাজাকার আজকে মুক্তিযুদ্ধের নাম লেখাচ্ছে কিভাবে? যারা আওয়ামী লীগ করে, মুক্তিযুদ্ধের কমান্ডার ভাই আছে, তারা টাকা খেয়ে এগুলো নানা কথা। ইলিয়াস ভাই, এই কথা বলতে গেলে তো অনেক কথা বেরিয়ে আসবে। 21 বছর যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, তখন বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের পরিণতি কি ছিল? কেননা তখন রাজাকার আল বদর আল শামসরা দেশ শাসন করেছে, এটা আপনাকে মানতে হবে। এবং 2001 থেকে 2006 দুইজন যুদ্ধ অপরাধী, তাদের জাতীয় পতাকা দিয়ে দেওয়া হয়েছে। মাওলানা নুরুল ইসলামকে যুদ্ধ অপরাধী নাকি? আপনি কি রাজাকার না? আরে কি আসলে কে বলেছে আপনাকে? কাদের সিদ্দিক সাহেব বলেছেন। উনি, আরে আশ্চর্য কথা, আপনি এটা রেফারেন্স, আমি যখন সিধু মিয়ার রেফারেন্স দিলাম তখন আপনি অন্য কথা বললেন। আমরা রাজপথ থেকে এবার একটু সড়ক মহাসড়কে আসতে চাই, রাজনীতি থেকে রাজপথে আসতে চাই, দুঃখিত। তো রাজনীতি আছে এখানেও, হ্যাঁ, আজকেও অবশ্য বলেছেন, কারণ একজন মন্ত্রী যাকে বানানো হয়েছিল তিনি বলেছিলেন যে শুধু গরু চিনলেই হবে ড্রাইভার, আর কিছু জানা লাগবে না। হ্যাঁ, এবং ইলিয়াস কাঞ্চন সাহেব যিনি আন্দোলন করেন, তাকে শহীদ মিনারে তার প্রতিকৃতি বানিয়ে জুতা পেটা করা হয়েছিল। হ্যাঁ, তার প্রতিকৃতি জুতো মারা হয়েছিল এবং তিনি অনেকদিন মন্ত্রী ছিলেন। এবং তিনি এই যে বিএনপি প্রোগ্রামগুলো করেন, আমি নাম বলে দিই, শাহজাহান খান সাহেব, এবং প্রত্যেকটা প্রোগ্রামে আগে সব বাস ওই দিন স্ট্রাইক হয়ে, আগে কখনো কিন্তু স্ট্রাইক বা বাসওয়ালাদের কোনো দাবি দেওয়া থাকে না। যাই হোক, আমি প্রসঙ্গ বললাম, আপনি দাদাকে প্রশ্ন করলে করতে পারেন। না, আমি আসলে আসতে চাচ্ছিলাম যে এই যে সড়ক মহাসড়কে হঠাৎ করে মাঝখানে আসলে একটা লম্বা বিরতি ছিল, ওইরকম কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা বা মর্মান্তিক ঘটনা, বিয়োগান্তক ঘটনা ঘটেনি। কিন্তু গতকাল যেটি হলো আর কি, গতকাল বলতে আপনার কালকে হয়েছে, হ্যাঁ, যেটা এক্সপ্রেসওয়েতে, তো চমৎকার একটা সড়ক, পদ্মা ব্রিজ পার হয়ে একদম মাওয়া পর্যন্ত, ভাঙ্গা পর্যন্ত অল্প সময়ের মধ্যে, সেখানে এক্সপ্রেসওয়ে একটা, এবং সার্ভিস লেন আছে, দ্রুত গতি এবং ধীর গতি যান চলাচলের জন্য আলাদা আলাদা লেন আছে। এরপরেও এরকম একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা কালকে মাদারীপুর অংশে ঘটেছে, শিবচরের এলাকায়, যেটা একটা পরিবহন, ইমাদ নামে একটা পরিবহন সেখানে গাড়ি চালিয়ে আসছিল এবং সেটা এক্সপ্রেসওয়ে ভেঙে প্রায় 20 জন মতো মানুষ মারা গেছে। এবং আজকেও মানে সম্ভবত বান্দরবনে 6 জন মানুষ, আবারও 6 জন মানুষ মারা গেছে। তো এই যে মর্মান্তিক ঘটনাগুলো ঘটছে এখানে, এটা তো চমৎকার রাস্তা ছিল, যেটা এক্সপ্রেসওয়ে, যেটা আর আপনি একটা জিনিস খেয়াল করে দেখেছেন যে আমাদের যখন 30 দিনের
সিয়াম সাধনার পরে যেই ঈদ উদযাপিত হয়, সেদিন দেখবেন ঢাকা শহর খালি থাকে। এবং এই বাংলা মোটরের মোড়ে আমার সামনেই বেশ কয়েকবার ছাত্র জীবন থেকে দেখেছি, এখানেও যে সমস্ত অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটে, এদিন পঙ্গুতে দেখবেন এভাবে যে সমস্ত মানুষগুলো কাকুতি মিনতি করে, অ্যাক্সিডেন্ট ঘটে, এটা খুব দুঃখজনক ঘটনা। এটা একটা সম্পূর্ণ ব্যবস্থাপনা ত্রুটি। এবং ঈদের সময়গুলোতে, উৎসবের এই সময়গুলোতে মনে হয় না, বেশি হয়। ব্যবস্থাপনার ত্রুটি। কেননা আপনি কত গতিবেগে আপনি গাড়ি চালাবেন, কত আপনি নিয়ন্ত্রিত থাকবেন, ড্রাইভারের শারীরিক অবস্থা, মানসিক অবস্থা কেমন। আপনি একটা ড্রাইভার 30 ঘন্টা 32 ঘন্টা একটানা গাড়ি চালাচ্ছেন, মাননীয় প্রধানমন্ত্রী তো প্রায় এই কথা বলেন। এবং তিনি ড্রাইভারদের জন্য বিভিন্ন জায়গায় কিন্তু নিবাস তৈরি করছেন, এবং সেখানে তারা হাইওয়েগুলোতে। বিরতি নেবেন হাইওয়েতে। তা সেই যে প্রক্রিয়াটা, এই যে বাস শ্রমিক মালিক সমিতি, তাদের দেখবার অনেক কিছু আছে, এবং এই দেখার ত্রুটি আছে বলে, ব্যবস্থাপনার ত্রুটি আছে বলছে আমরা এগুলো দেখছি। এবং মানুষের ওই যে বিজ্ঞাপনের মতন যে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, এই মানুষগুলো অকালে ঝরে গেল আমাদের মাঝ থেকে, এবং এই কান্না থেকে পরিবারে থামবে? আমরা কিলো দেখতেই থাকবো? একবিংশ শতাব্দীর এবং এই উন্নত তথ্য প্রযুক্তির যুগে আমরা এগুলো দেখতেই থাকবো? আপনি বলছিলেন সুন্দর রাস্তা। আমি 1 মাস আগে খুলনার থেকে রাত 12টার সময় আমি সোহাগ পরিবহনে উঠেছি, আমি উল্লেখ করলাম। আমি মালিবাগে এসে পৌঁছেছি 3টে বাজা 5 মিনিট আগে। আমার ইলিয়াস ভাইয়ের ছাত্র জীবনে আমরা কখনো ভেবেছি এটা সম্ভব? কিন্তু বাংলাদেশকে অসম্ভব সম্ভব করেছেন আজকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। কিন্তু আমাদের যে এই যে গতি নিয়ন্ত্রণ করা এবং পরিবহন মালিক শ্রমিকদেরকে এবং ওখানে তো এক্সপ্রেসওয়েতে আমি যেটুকু জানি যে এক্সপ্রেসওয়েতে এটা খুব গুরুত্বপূর্ণ। আমি নিজেও গিয়েছি এটাতে ড্রাইভ করে, ওখানে দেখেছি যে কিছু দূর পর পর ওখানে কিন্তু লিমিট দেওয়া আছে 80 কিলোমিটার পার আওয়ার। বাট এটা তো মানছে না কেউ। আমি কিছুদিন আগে আমি ফিরবার পথে, যেখানে গোপালগঞ্জ থেকে ফিরবার পথে বঙ্গবন্ধুর জন্মস্থান থেকে, আমার গাড়ি নিজে এই হাইওয়ে পুলিশের হাতে ধরা পড়েছে। ওদের স্পিড গানও আছে, স্পিড গান দিয়ে নিয়ন্ত্রণ করেছে। কিন্তু আমাদের কিন্তু এই ব্যাপারগুলো অনেক সচেতন হতে হবে, সচেতনতা বৃদ্ধি করতে হবে। এবং যারা এই পরিবহন শ্রমিক মালিকদের সাথে যুক্ত, বাস মালিকদের সাথে যুক্ত, তাদের অনেক বেশি সতর্ক হতে হবে। এবং ভয়াবহ একটা তথ্য এসেছে এই ঘটনার পরে, কত মানুষ যে জীবন দিন রাতে 48 ঘন্টার মধ্যে এই ড্রাইভার যিনি গাড়ি চালাচ্ছেন, দেখা যায় 30 ঘন্টা গাড়ি চালাচ্ছে। 30 ঘন্টা, রাইট, 30 ঘন্টা উনি গাড়ি চালিয়েছেন। শুধু এটা কি সম্ভব? এখানেই নয়, আমাদের যে দূরপাল্লার বাসগুলো চলে, বিশেষ করে কক্সবাজার ওই রিজনে, ঢাকা কক্সবাজার, ঢাকা চট্টগ্রাম, যে ঈদের সময় একজন ড্রাইভার 30-35 ঘন্টা টানা গাড়ি চালায়, এটা ভাবা যায় না। এটা কিন্তু আমাদের এখানে হচ্ছে। আপনি বাইরে দেখবেন, দাদা নিশ্চয় অভিজ্ঞতা আছে, একটু দূর হলে 5-6 ঘন্টার জার্নি হলেই একজন ড্রাইভার নেমে যায়, আর একজন ড্রাইভার উঠে উন্নত দেশগুলোতে। কিন্তু আমাদের এখানে, এবং উন্নত দেশে দেখবেন তাদের কিন্তু কোনো হেল্পার নাই। না, আপনি দেখেছেন হেল্পার নাই, এবং তাদের কোনো কন্ডাক্টর নাই। একজন ড্রাইভারই কিন্তু সেই নিজে মানুষ মাল তুলছে, মালামাল তুলছে, সেই খুলে দিচ্ছে, সেই ইয়ে করছে, কিন্তু ব্যবস্থাপনা আছে। আমরা ব্যবস্থাপনা যদি না করতে পারি মুশকিল। আমাকে একটা রিক্সাওয়ালা আমাকে শিক্ষা দিয়েছিল। আমি এই কারণ বাজারে অনেক আগে আমি জিজ্ঞেস করেছিলাম যে আমাদের এগুলো উদ্ধারের পথ কি? মানুষ যে ট্রাফিক সিগন্যাল মানে না, মানুষ বেপরোয়া হয়ে যায়, কি করে? সে আমাকে একটা বুদ্ধি দিয়েছিল যে স্যার আইন পাল্টাই ফেলেন। আমি বলছি কীভাবে পাল্টাবো? বলে আপনি যখন আইন মানেন না, আপনার বড় লোক মানুষ, তখন আপনাকে ফাইন করে 2000 টাকা, 1200 টাকা, 1000 টাকা, যাই হোক, আপনাদের গায়ে লাগে না। আর আমার রিক্সাওয়ালা আমাদের দুটো বাড়ি মারে, ট্রাফিক পুলিশ এসে, আমাদেরও স্যার বাড়ি খাইতে খাইতে আর বাড়ি গায়ে লাগে না। এটা উল্টাই দেন। আপনি গাড়িওয়ালা, আপনাকে সবার সামনে এরকম দুটো বাড়ি মারবে তার কথা অনুযায়ী, আর আমাকে 2000 টাকা 2500 টাকা জরিমানা করবে, যেটা আমি দিতে পারবো না, কিন্তু আমার 24 ঘন্টা হাজতবাস করাবে। মানে মানুষের চিন্তা ভাবনা কিন্তু আছে এরকম। আমি বলছি আমি উদাহরণ ওইভাবে ফলপ্রসূ হোক আমি চাই না, কিন্তু আমি চাই বাংলাদেশের প্রতিটা মানুষের জীবন যে অমূল্য সম্পদ, এটা যেন এই বোধটুকু সবার মধ্যে জাগ্রত হয়। শ্রমিক, কৃষক, শ্রমিক সবার মধ্যে জাগ্রত হয়। কি সরকারি দল, কি বিরোধী দল, যেই মানুষই হোক না কেন, প্রতিটা মানুষের জীবন খুব
এবং বিশেষ আচ্ছা, দেখুন এই বিশেষ করে ঢাকার কথা আমি বলি, একই সড়কে 5 কিলোমিটার গতির গাড়ি চলছে, রিক্সা চলছে, আবার 80, 90, 100 কিলোমিটার যানবাহনও চলছে। এটি কোনো উন্নত দেশে বা কোথাও এটি ভাবাই যায় না, কিন্তু আমাদের এখানে হচ্ছে। ভ্যান চলছে, রিক্সা চলছে, বেবি ট্যাক্সি চলছে, বাস চলছে, আবার দূরপাল্লার বাস চলছে। এগুলো ভাবা যায় না যে একটি শহরে সড়ক থাকতে হয় 25%, আমাদের এখানে দাবি করা হয় 7%। তারপর কিন্তু পাড়ার মাস্টাররা নানা দোকান বসিয়ে দিচ্ছে, তারা নিয়মিত চাঁদা নিচ্ছে বা পুলিশের নানান সহযোগিতা। সময় নানান ধরনের অনুষ্ঠানও থাকছে। এই যে আমি বলছি না, সুশাসন সুরাজনীতি খুব জরুরি। আপনি দেখেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক এই কদিন আগে তাকে জরিমানা করা হয়েছে 500 পাউন্ড। কি ব্যাপার? শুধু বেল্ট বাঁধেনি। আপনি যদি অল্প সময়ের জন্য, তার মানে কি আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আমাদের সবাইকে কাজ করতে হবে। সঙ্গে এটা বলতে হবে যে আমাদের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি গেলে কিন্তু ঘন্টার পর ঘন্টা আমাদের দাঁড়িয়ে থাকতে হয়। এই যানজটের শহরে আরো যানজটের সৃষ্টি হয়। অবশ্য এখন তো বোধহয় সেই অবস্থার অনেকটা উন্নতি ঘটেছে, অনেক উন্নতি ঘটেছে। আগের সে আগের অবস্থা নাই। মতো আর আগে তো ঘন্টার পর ঘন্টার দেখতে হতো। এবং আমি তো দেখেছি একবার একেবারে ইফতারের ঠিক আগে এই প্রধানমন্ত্রী কার্যালয় থেকে, বেগম খালেদা জিয়ার সময়, কিছু মনে করবেন না, এই প্রধানমন্ত্রী কার্যালয় থেকে জাহাঙ্গীর গেটটা কত দূর, সেখানেও কিন্তু ঘন্টার পর ঘন্টা লাইন মানুষ দাঁড়িয়ে থাকতে হয়েছে এই ইফতারির আগে। অতএব এই সমস্ত ব্যবস্থার উন্নয়ন ঘটাতে হবে। আমাদের শুধুমাত্র রাজনীতির জিন্দাবাদ মুর্দাবাদ দিয়েই আমরা কিন্তু আর বেশি দূরে এগোতে পারবো এবং না। আমি প্রায় প্রতিদিন দেখি মিন্টো রোড যে মন্ত্রীপাড়া আছে, মন্ত্রীর গাড়িটা এসে উল্টা দিক থেকে আসবে, সেটি কিন্তু ঠিক দিকে যাবে এখন না। মনে হয় সেই অবস্থা এখন আর নাই। এটি ভাবা যায় না আসলে, কিন্তু আমাদের এখানে এগুলো হচ্ছে। এবং এই যে কালকে যে বাস দুর্ঘটনা ঘটলো, এর সঙ্গে যে জড়িত কিচ্ছু হবে না, কারণ কিছু করতে গেলে স্ট্রাইক ডাকবে, নানা ধরনের প্রবলেম ক্রিয়েট করে, মানুষ চলাচল করতে পারবে না। সুতরাং সরকারকে সারেন্ডার করতেই হবে, করা ছাড়া কোনো। এবং এর আগে তো আপনার মনে আছে নিশ্চয়ই যে মিশুক মনির এবং মানিকগঞ্জের আমার শিক্ষক, যে এটা ঘটনাটা খুব দুর্ভাগ্যজনক। কিন্তু দেখুন সেই কথা আমি ইলিয়াসগঞ্জে যে প্রসঙ্গটা তুললাম, সেটি নিয়েই তারা আন্দোলন করছিলেন শহীদ মিনারে। তখন শাহজাহান খান সাহেব ছিলেন এই যোগাযোগ মন্ত্রী, তিনি কিন্তু ইলিয়াসগঞ্জ অনেক শ্রমিক ডেকে, লাল কাপড় পরা শ্রমিক সব ডেকে তাদের বিরুদ্ধে ডেমনস্ট্রেশন করেছে, তার প্রতিনিধিদের জুতা মেরেছে। এগুলো ভাবা যায় না আসলে, কিন্তু হচ্ছে এগুলো। যখন ধরুন যে এটা তো শুরু থেকে, এই যে ড্রাইভার ছিল, আমি জানি সে কি বেঁচে আছে, আই এম নট শিওর। হ্যাঁ, ড্রাইভার তো এটা অবশ্য পাওয়া যায়নি এখনো, ট্রেস ঠিক উনি লাইসেন্সটা ঠিকভাবে নিয়েছে কিনা এটি কিন্তু আপনি আমি বলতে পারবো না। কিন্তু এখন তবে এইটুকু জানা গেছে যে ওই গাড়ি কিন্তু এর আগেও। এক মিনিট একটা কথা বলি, ড্রাইভারদের প্রশিক্ষণের ব্যবস্থাপনা কিন্তু বেশ কয়েক বছর আগের থেকে শুরু হয়েছে, এবং সেটা আপনাকে উন্নয়ন সহযোগী যারা, তাদেরও কিন্তু অর্থায়নে কিন্তু এই কাজগুলো হচ্ছে, কিন্তু সেটার বাস্তবায়ন কতটুকু হচ্ছে, বাস্তবায়নটা আমরা দেখতে চাই। আপনি দেখেন মুখোমুখি সংঘর্ষ হওয়ার কোনো সুযোগ, আপনি তো নিজেই বললেন, আপনি পদ্মা পার হলেই মুখোমুখি সংঘর্ষ হওয়ার কোনো সুযোগ নাই, ওয়ান ওয়ে রাস্তা, কোনো সুযোগ নাই। সেখানে কিন্তু রেলিং ভেঙে চলে যাচ্ছেন। তার মানে কি আমার গতি আমি নিয়ন্ত্রণ করতে পারছি না, করছি না, বেপরোয়া এই শব্দটি ব্যবহার করা যায়। এই বেপরোয়া গতিকে থামাতে হবে। না, সেটাই এসেছে যে ওই গাড়িটা চালাচ্ছিল 100 থেকে 120 কিলোমিটার স্পিডে, এবং সেই কিন্তু অনেক পুরনো গাড়ি, এবং গাড়ির সম্ভবত যতটুকু আমরা জেনেছি যে ওই গাড়িটার অনুমোদনও ছিল না, ফিটনেস ছিল না। আজকে রেল স্টার একটা চমৎকার রিপোর্ট করেছে যে গাড়িটির কিছুই ছিল না, ফিটনেস ছিল না। এটি অনেক আগে বলা হয়েছে যে না চালানোর জন্য, কিন্তু কে শুনবে কার কথা? এগুলো এই আজকে হয়তো স্টোরিতে আলোচনা করছে 20 জন মানুষ মারা গিয়েছে বলে, কিন্তু এদের প্রতিদিন সড়কে কিন্তু অনেক লোক মারা যায়। আমরা কিন্তু কালকে বা পরশু অন্য কোনো ঘটনার কারণে এই দুর্ঘটনার কথা আমরা ভুলে যাই। এবং ড্রাইভারদের মোবাইল ব্যবহার একেবারে নিষিদ্ধ করতে হবে, একেবারে। দূরপাল্লা গাড়ি তো বটেই, শহরের মধ্যে এটা কোনো ক্রমে কিন্তু আর এটাকে অ্যালাউ করা যাবে না। এবং আপনার এটা তো আছেই, ড্রাইভাররা যেটা বললেন যে মোবাইল ব্যবহার করার, এবং একই সাথে তো তাদের বিশ্রামের বিষয়টা যেটা এসেছে, সেই লক্ষ্যে কিন্তু কাজ চলছে, দূরপাল্লার ইয়েতে চলছে। কিন্তু আপনি যদি মানে সমস্ত গতি অতিক্রম করে আপনি রেলিং ভেঙে পড়ে যান, সেখানে সরকারে কি করবে? দুঃখের, খারাপও লাগে। তার মানে একদম সচেতনতা বাড়ে আসলে। এটা যেমন যে জায়গায় মানে আমাদের প্রিয় শিক্ষক মিশুক মনির যেখানে মারা গিয়েছেন, ওই জায়গার এখন কিন্তু দুর্ঘটনা অনেক কমে এসেছে, কেননা ওখানে রাস্তার ব্যবস্থাপনা করা হয়েছে। এই ব্যবস্থাপনাটা অনেক ছিল, সেগুলোকে আইডেন্টিফাই করা হয়েছে।
কিন্তু আমাদের এই জীবন যাওয়ার পরে শিক্ষা নিতে হবে কেন? আমরা চাই না এবং যে একটি মানুষও আমাদের মাঝ থেকে হারিয়ে যাক। এবং এই ধরনের ঘটনা যখন ঘটে এগুলো নিয়ে অনেক নিউজ হয়, এগুলো নিয়ে অনেক আলোচনা হয়, তারপরে 2-3 দিন, এরপর আর 2 দিন 3 দিন 4 দিন, আবার অন্য কোনো তারপরে ঘটনা এসে কিন্তু হাজির হলে এই আলোচনাগুলো থেমে যায়। কিন্তু ওই পরিবারের তার যে তো কান্নাটা সারা সারা জীবনের জীবন কান্না। বইতে হয়, এবং দেখা যায় যে কোনো পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি চলে যায় এবং সেই পরিবারটা পুরো পথে বসে যায়। যেমন এই ঘটনাতেও দুজন বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষার্থী ছিল যাদের স্বপ্ন ছিল, চোখ ভরার স্বপ্ন ছিল, এবং সেই স্বপ্ন নিয়েই আসলে তারা চলে গেছে। আমরাও যারা গাড়িতে দূরপাল্লায় বাসে গাড়িতে উঠবো, ড্রাইভার কত জোরে গাড়ি চালাচ্ছে আমাদের কিন্তু একযোগে তার প্রতিবাদ করতে হবে। আমরা শুরু না, করতে এই গাড়িটা বোধহয় প্রতিবাদ করেছিল, এই যারা গাড়িটা যাত্রী ছিল। তারা এই অ্যাক্সিডেন্টের গাড়ি আগে থামিয়ে দিতে হবে। প্রতিবাদ করেছে এবং 999 ফোন করতে হবে, যে কোনো ফোন করে এটাকে স্তব্ধ করতে হবে। হ্যাঁ, এইটা এবং একটা এই জায়গাগুলো দাদা ভালো কথা এই বলেছেন। জায়গাগুলো আমাদেরকে আরো সচেতন হতে হবে, কারণ সবাই মিলে দেশটা করতে হবে। এখন সেই জায়গায় আমি কারোর উপরে ছেড়ে দিব, এটা কিন্তু হতে পারে না। খুব কষ্ট লাগে, আমার খুব কষ্ট লাগে যখন এই যে পঙ্গুর যখন এমার্জেন্সিতে, যেহেতু আমি ওষুধ উৎপাদন এবং বিপণনের সাথে যুক্ত, ডাক্তারদের সাথে প্রায়ই আমার যেতে হয়, আমি যখন পঙ্গুর এমার্জেন্সিতে যাই, এই কান্না সহ্য করা যায় না। এই কান্না মানে আমাকে একেবারে কুড়ে কুড়ে খায়। অতএব আমরা যাতে আলোচনা করতে না হয়, আর যাতে এভাবে আমাদের বিশ্লেষণ করতে না হয়, সেদিকে আমরা নজর রাখবো। জি, ধন্যবাদ সুভাষ সিং রায়। জনাব ইলিয়াস খান, আপনি যদি এই বিষয়ে কিছু বলতে চান। না, আমরা এটি শেষ পর্যায়ে চলে এসেছি। দাদার সাথে আমি একমত। আসলে আমরা এই কান্না শুনতে চাই না, আমাদের সবারই সচেতন হওয়া উচিত। এবং উনি একটি চমৎকার কথা বলেছেন, যেমন আমি বাসটির প্রসঙ্গে বললাম, যাত্রীরা বারবার চিৎকার করছিল যে এত দূরে চালিও না। এটা 999-এ ফোন দেওয়া যেতে পারে যে দিস ইজ হ্যাপেনিং, বাসটি নির্ধারিত গতির চেয়ে বেশি চালাচ্ছে। এবং আরেকটি জিনিস ফলো করবেন, খুব অল্প বয়সী বাচ্চারাও দেখে অনেক এসে ড্রাইভার এখন নগরীর বিভিন্ন যানে দেখা যায়। আচ্ছা, আপনি একটা জিনিস খেয়াল করুন তো ইলিয়াস ভাই, আমি খুব সকালে উঠি তো, যত রাত্রেই ঘুমায় না কেন, আপনি সকাল 5:30 6টার সময় যে সমস্ত গাড়ি রাস্তায় থাকে, বিশেষ করে মিনি বাসগুলো, আপনি দেখবেন সব অল্প বয়সী ড্রাইভার। এবং আমি নিশ্চিত এদের অধিকাংশই কিন্তু ড্রাইভার না, ড্রাইভারের সহযোগী। হেল্পার ওদেরকে আমি শিখায়। এই যে এই ব্যাপারগুলো নজর দিতে হবে। আমি একটা ছোট্ট উদাহরণ দিই, যে আমরা শেষ একদম করছি, শেষ শেষ পর্যায়ে পর্যায়ে। চলে এসেছি। গত কয়েক বছর আগে আন্তর্জাতিক গণমাধ্যমে CNN-এর একটা পাকিস্তান ড্রাইভারের সাক্ষাৎকার দিয়েছিল। তাকে জিজ্ঞেস করছে যে আপনি 32 বছর ধরে ট্রাক চালালেন, একটা অ্যাক্সিডেন্টও করলেন না, সম্ভব কি করে? তখন তিনি বলছেন, আমি যেদিন প্রথম গাড়িতে স্টিয়ারিংয়ে হাত দিয়েছি, ওদিন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি ছাড়া রাস্তায় যত ড্রাইভার আছে সবার মাথা খারাপ। অতএব ওইটা ভেবে নিয়ে আমি গাড়ি চালিয়েছি, ট্রাক চালিয়েছি, কোনোদিন আমার কিন্তু অ্যাক্সিডেন্ট ঘটে নাই। অতএব শুধু নিজে ভালো চালালে হবে না, অন্যদের থেকে সতর্ক অপরের থেকেও সতর্ক থাকতে হবে। এটা যেন আমরা সকলে মনে রাখি। জি, ধন্যবাদ জনাব সুভাষ সিংহ রায় এবং ধন্যবাদ জনাব ইলিয়াস খান আপনার স্টুডিওতে আসার জন্য। দর্শক, আমরা আলোচনা করছিলাম সমসাময়িক রাজনীতি নিয়ে, এবং একই সাথে সড়কে যে প্রাণহানির ঘটনা ঘটেছে, মর্মান্তিক দুর্ঘটনাগুলো ঘটেছে, সেগুলো নিয়ে আলোচনা করছিলাম। আমাদের কারোই কাম্য নয় যে এরকম মর্মান্তিক ঘটনা ঘটুক, এবং এর জন্য যেই দায়ী হোক এবং যারাই দায়ী হোক তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক। এবং এই থেকে আমরা একটা চমৎকার কথা এসেছে, একটা প্রতীকী হিসেবে এসেছে 999 একটা আশার আলো হয়ে আসলে সবার মধ্যে দেখা দিয়েছে। এরকম আমাদের এই সড়কেও এরকম কোনো দৃষ্টান্ত স্থাপিত হোক এবং সড়ক দুর্ঘটনা শূন্যের কথায় নেমে আসুক, সেই আশাবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।